শুনবেন, আপনার মা মরে যাক, দেখবেন সঙ্গে সঙ্গে এমন একটা সিস্টেমে বাঁধা আছে না, প্রথমে ওদের পারমিশন না নিয়ে তুমি পোড়াতে পারবে না। বলো মা, পারবে তুমি? এই খগন, আছে তোর মা কবে মরে রে? এই তো বড় সময় মরে তো। কটা মরলো? ওই 2:10-এ। ভালো করে মন দিয়ে শুনবেন, কারুর বাড়িতে যদি একটা মা মরে যায়, সে প্রথমে গিয়ে কিন্তু ঠাকুর মশাইয়ের কাছে একটা স্নানপত্রের জন্য যায়। কায়দাটা করা আছে কেন? ওরা জানে যেন তেন প্রকারেণ আমাদের কাছে আসবে, আর আমাদের কাছে আসলে কি করে মুরগি বানাতে হয়, মুড়ো পাক দিতে হয়, সেটা কিন্তু 1000 বছর ধরে সিস্টেমটা বেঁধে রেখেছে। কিরকম? কটা মূল্য বললি? 2:10-এ। সঙ্গে সঙ্গে দেখবেন ঠাকুর মশাইরা পাঁজির পাতাটা পটপট করে উল্টাবে। কেন? দেখবে কোথায় কি হয়েছে। ওমা উল্টে উল্টে, ইস, ভালো করে উল্টে উল্টে বলবে, বাবা রে ও সোনার চাঁদ রে, ঠিক যদি 2টোর সময় মরতো, ওই সময় একটা মহেন্দ্র যোগ ছিল, তোর মা স্বর্গে চলে যেত। ওই যে 2:10 বললি না, 1 পাদ নয়, 2 পাদ নয়, 4 পাদ দোষ। শালা বুড়ি মরেও শান্তি নেই, 4 পাদ দোষ। আমার আপনারা শোনেন মাঝে মাঝে 2 পাদ দোষ পেয়েছে, 3 পাদ দোষ পেয়েছে, 4 পাদ। আমার 4 পাদ মানে কি মা? পাদ মানে ঠ্যাং নাকি? বুড়ির কি 4টে বুড়ো বয়সে আবার ঠ্যাং রয়েছে? না। 4 পাদ দোষ মানে কি? কি বাবা আপনাদের কি মনে হয় 4 পাদ দোষ মানে কি? আপনারা বলতে পারবেন? কেউ দেখি একটু হাত তুলে বলুন তো। জানা নেই? আমারও জানা নেই। আমি ঠাকুর মশাই, আস্তে, এত কথা না, একটু ছোট করে। আমি একদিন ঠাকুর মশাইকে, আমার একটা ঠাকুর মশাইকে প্রশ্ন করেছিলাম, ঠাকুর মশাই আপনারা যে বলেন মানুষ মরে গেলে পাদ দোষ হয়, 4 পাদ দোষ, 2 পাদ দোষ, 3 পাদ দোষ, তা 4 পাদ দোষ মানে কি? তা ঠান্ডা মাথায় বললো, দেখ ভাই একটা কথা শুনে রাখ, এগুলো পুরোহিত দর্পণের কথা, এগুলো আমাদের মুনি মানবরা বলে গেছে। 4 পাদ দোষ মানে 4 পাদ দোষ। বলতে পারছো না। আমার প্রশ্নটার উত্তর হলো কি, 4 পাদ দোষ মানে 4 পাদ দোষ। আপনাদের মাথায় ঢুকছে না তো? তবে আমার মাথায় বসে বসে আমি একটা জিনিস ঢুকিয়েছি, এইটুকু আমি বুঝেছি। আস্তে আস্তে এইটুকু আমি বুঝেছি, 4 পাদ দোষ মানে এটাই মনে হয় হবে, বুড়ি আমার বুড়ো বয়সে মরার আগে 4 বার পেঁদে পেঁদে। হাসি নয়, বুড়ির নিশ্চয়ই পাদের গায়ে আছে। কিছু বলতে পারে না, কি বলবো? কোন মানে যখন খুঁজে তখন একটা সিদ্ধান্ত নিতে হবে তো, মাথায় ঢুকবে না। ওই যে দোষী সাব্যস্ত করলে, শুনে রা বাবা একটু নিয়ে চলে যাবে, বাবা একটু দূরে দূরে, আমার সোনা কাশি এসে যাবে। একে ঠান্ডা, তার উপরে আস্তে আস্তে খুব ভালো ধুনো ধোঁয়া দেবেন, সব দিকে দিয়ে একদম ধারে ধারে চলে যান আস্তে। তাহলে লক্ষ্য করে দেখুন, মানুষটা মরেও শান্তি নেই, সেখানে একটা ছেলেকে যেন দোষী বানিয়ে দিল। এরা কারা? নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বলল, যারা পরের মাথায় কাঁঠাল ডেকে কোয়া ভেঙে খায়, তারা তো কোনোদিন ব্রাহ্মণ নয়। এই ব্রাহ্মণ্যবাদ সমাজটাকে শেষ করেছে। এইখানে দাঁড়িয়ে একটা ব্রাহ্মণের ছেলে হয়ে বলল, তুমি তো নিজেই ব্রাহ্মণের ছেলে, তুমি তো নিজেই তো ব্রাহ্মণের মেয়ে। কি ব্রহ্মা থেকে যদি মুনিগণ হয়, মুনিগণ থেকে যদি তুমি হও, তাহলে তো তুমি তো ব্রাহ্মণ। আস্তে, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি তোমরা হও, তাহলে তোমরা তো ঋষিগণ না। তাহলে নিজের কান্নাটা নিজে কাঁদো। এই সমাজ তোমাদের যোগ্য সম্মান দেয়নি, কিন্তু নিমাই এসে জানিয়ে দিয়ে গেল, আমরা সবাই ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ। ভালো করে ভাববেন আস্তে। কিন্তু সমাজে দেখবেন আজও সেই ব্রাহ্মণ্যবাদের কষাঘত্রা আছে, আছে না মা? যেই মা মরে যাবে, আস্তে, যেই মা মরে যাবে, ওরা বলবে, এই শোন, 4 পাদ যখন দোষ পেয়েছে, এবার তুই এক কাজ কর, ভালো করে একটা শ্রাদ্ধ কর, তোর মা মরে গেছে, নরকে যাবে। মানে আমরা দেখতে পাচ্ছি না, ওরা দেখতে পাচ্ছে, কারণ ওদের চোখে স্বর্গ নরকের লেন্স বসানো আছে, জানেন? ওরা ঠিক কায়দা করে বুঝে নেয়।
এই শোন, তোর মা নরকে যাতে না যায় সে ব্যবস্থা আমরা করব। এক কাজ কর, একটা বৃষশ্রাদ্ধ কর, একটু ভূমিদান করবি, একটা গোদান করবি, একটা জমি স্বর্ণদান করবি, আর তোর মায়ের জন্য শ্রাদ্ধটা বড় করে করবি, তোর মা স্বর্গে চলে যাবে। একটা বড় লিস্ট হাতে তুলে দিল। কি লিস্ট? দেখবেন ভালো করে, আজও কিন্তু সমাজের বুকে চলছে না বাবা, ভেবে দেখবেন আপনারা। যেই আপনি হয়তো আপনার মায়ের জন্য সারা জীবনের সব টাকা হয়তো খরচ করে ফেলেছেন, বুড়ির রোগে হয়তো সর্বশান্ত হয়েছেন, ওখানেই শেষ নয়, সেইখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন ওদের অত্যাচারে যেটুকু বাকি আছে সেটুকু আপনাকে করে ছাড়বে। একদম ঠিক। এই তোর মায়ের জন্য একটা খাট কিনে নিয়ে আসবি, দুটো বালিশ আনবি, একটা মশারি আনবি, একটা বেড কাপড় আনবি। যদি বলি ঠাকুর মশাই বিছানা বা তোমার ওই খাট কি হবে, বলে এই দেখ তোর মা অনেক কষ্ট করে মরেছে, আত্মাটা এই 13 দিন ঘুরপাক খাচ্ছে। মানে তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। কি চোখ আমাদের দেখেছে, ঠাকুর মশাই চোখে দেখতে পাচ্ছি ঘুরপাক খাচ্ছে। এই তোর মা তোর আত্মাটা ঘুরপাক খাচ্ছে, তুই এক কাজ কর, তুই খাট কিনে দিবি, ওই খাটে তোর মা এসে শোবে, দেখবি তোর মা শান্তি পাবে। হয়তো বুড়ি কোন জায়গায় শুয়েছিল আমরা কেউ জানি না, সেই জীবনে হয়তো একটা খাট দূরের কথা, একটা চটও খুঁজে পাই। একদম ঠিক। কি সেই জীবনে হয়তো সেই বুড়িটা এক মুঠো অন্ন খুঁজে পাইনি, একটা ইট মাথায় দিয়ে যে শোবে সেই পরিস্থিতি তার নেই, অথচ ওদের জ্বালায় পড়ে আপনি খাট কিনে বসলেন। এইবার ধীরে ধীরে বলে বাবা একটা ভালো বেড কাপড় দে, একটা মাদুর বিছিয়ে দে, কেন তোর মার পিঠে যদি লাগে। ভাবো হয়তো শুয়ে শুয়ে বুড়ির কাল সিটে পড়ে গেছে। কি ঠিক ঠিক ঠিক। ভালো করে ভেবে দেখবেন। এইবার বলে কি দুটো লম্বা বালিশ দে, কেন আমার বালিশ কি হবে, তোর মা যদি গড়িয়ে পড়ে যায়। ব্যবসাটা কোথায় জানেন, এই দুনিয়াতে স্বার্থন্বেষী চিটিংবাজগুলো শেষ করে দিয়েছে ধর্মটাকে। বুঝবো। পৃথিবীতে আজ দেখবেন একে অপরের মাথায় রেখে শুধু কোয়া ভেঙে খাওয়া ছাড়া আর কিচ্ছু নয়। ধর্ম মানুষকে আজকের অন্ধ করে দিয়ে কিছু স্বার্থন্বেষী চিটিংবাজ সমাজের মাঝখানে মাথা উঁচু করে বহাল তবিয়তে তারা স্বর্গ মর্তের ভয় দেখিয়ে, স্বর্গ নরকের ভয় দেখিয়ে তারা নিজেদেরকে বহাল সুখে রেখেছে। এই যেদিন শ্রাদ্ধ হবে মশারিটা খাটিয়ে দিয়ে, কেন ঠাকুর মশাই, তোর মান মশাই যদি কামড়ায়। চিন্তা করো, ভাবুন যখন বুড়ি শুয়েছিল তখন মশা কেন, কে যে এসে ওখানে পাশে কামড়ে দিয়েছে, কুকুরে হয়তো প্রস্রাব করে দিয়েছে সেদিন, এখন মরে গেছে, এইবার মশা কামড়ানোর গল্প এসেছে। এরা কারা রে ভাই? আরে বল না রে সোনার চাঁদ, যে আমাদের একটু মশা মাদুর দরকার, মশারি দরকার, বালিশ দরকার, খাট দরকার। একজনকে দোষ দিয়ে আর একজনকে ভিখারি করে কেন তোর এই দুর্মতি? এরা কারা? এইখানে নিমাই চাঁদ প্রতিবাদ করে বললেন, যারা ধর্মের নামে শোষণ করে তারা কোনোদিন ব্রাহ্মণ নয়, বেঈমান ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণগুলোকে ব্রাহ্মণ্য পাপ থেকে সরাতে হবে। তাই নিমাই চাঁদ বললেন, তুমি তোমার পরিচয় জানো, তুমি কে আগে তুমি নিজে জানো, আর নিজে জানার জন্য তুমি উপরে যাও। যখন উপরে যাবে তুমি দেখবে ব্রহ্মা থেকে যদি মুনি হয়, মুনি থেকে যদি তুমি হও, তুমি তো ব্রাহ্মণ। সেই একই রক্ত। তাহলে তুমি যদি ব্রাহ্মণ হও, তোমার কান্নাটা তুমি নিজে কাঁদো, তোমার দুঃখটা তুমি নিজেই ভোগ, হ্যাঁ নিজে জানাও। মায়েরা আজকের দিনে দুঃখ কোথায় জানেন? আমরা এতগুলো জানি, এত কিছু বুঝি, অথচ আমরা সেটা মানি। কদিন আগে একটা একাদশী চলে গেল না, একাদশী করেছিলেন? কারা কারা একাদশী করেন একটু হাত তুলুন। বাহ বাহ বাহ, বেড়েছে, বাড়বে আরো হবে। একাদশীর পরের দিন ঠাকুর মশাই বাড়িতে আসেন না, আবার কি করে একাদশী? আচ্ছা ভালো কথা, সব একাদশী নাই বা আসলো, বাছা বাছা একাদশীতে নিয়ে আসে, ভৈমী একাদশী, স্বয়ং একাদশী, উত্তর আসেন না, আপনারা নিয়ে আসেন না। 1 লাখ খাওয়া
মায়েরা মাগো, যেদিন ভৈমী একাদশী গেল না, বাছা একাদশী, 4টে ঠাকুর মশাই মাগো, আমি গান ছিল হাওড়াতে, গান করে মাগো ভোরের বেলা 4টের সময় ফিরে দেখি 4টে ঠাকুর মশাই, তখন 4টে নয় 4:30 মতো বাজে, জানো মা, 4টে ঠাকুর মশাই দেখি সাইকেল নিয়ে শুধু পাক খাচ্ছে, পাক খাচ্ছে। আমি বলি কি কল হলো, এত ভোরের বেলা ঠাকুর মশাইরা পাক খায় কেন? ওদের মধ্যে আমার একটা জানা ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করছি, ও ঠাকুর তুমি এই পাক খাচ্ছ কেন সাইকেল নিয়ে এত ভোরের বেলা? বলে তোর জানা নেই, তুই কালকে কোথায় গানে গিয়েছিলি? আমি কেন, হাওড়া ডিস্ট্রিক্টে। কালকে কি গেছে বলতো? বলে কি গেছে? হ্যাঁ ভৈমী একাদশী। এই তো ভাই, তুই সব জানিস, আবার কেন জানিস না? আর তুই তো জানিস তোদের পাড়ায় আমার প্রায় 1-150 যজমান, হ্যাঁ, এবার ওই 1-150 লোক যদি একাদশী করে ওদের বাড়িতে তো আসতে হবে। ওই যে ঠাকুরমশাইয়ের নামটা হচ্ছে পটল, জানো না? ওর একটা ভালো নাম আছে, নামটা আর বলবো না, ক্যামেরা আছে তোমার, এই বিচ্ছিরি লোকের, এরা সত্যি কথা খুব বাজে গোমা, এক্ষুনি বলে দিলে ওরা আবার কালকের বলে দেবে, সেই ঠাকুরমশাইকে গিয়ে ফোন করে বলে দেবে, ও ঠাকুরমশাই তোমার নামে এইসব হচ্ছে। না বাবা, আমার শোনার চাঁদ, তোরা বলিস নাম ধরে বলবি না, আমার ঠাকুর আমার প্রতিপালন, আমার ব্যবসাটা করে খেতে দে। ভালো করে ভেবে দেখুন, তার ডাক নাম পটল, পটল ঠাকুর। আমি ও পটল ঠাকুর, তুমি এই ভোরের বেলা উঠে পাক খাচ্ছ, বলে 100 জন 150 জনের পুজো করতে হবে, ওই জন্যে মাগো দেখি। এবার আমি তো একটু মুখ টুক ধুয়ে খাওয়ার টিফিন করে একটু শুয়েছিলাম, ঘুমটা ভেঙে গেল 9টা পর্যন্ত। 10টার সময় উঠে দেখি পটল ঠাকুর আমার বাড়ির পাশ দিয়ে কিড়িং কিড়িং। আমি বলি কি ব্যাপার ঠাকুর, এই বেলা 10টার সময় আবার কিড়িং কিড়িং কেন? বলে এখনো খান 5 বাকি আছে। কেন? বলে আমি যদি না অর্ডার দিই, আদেশ করি, ওরা জল খেতে পারবে না। ভাবুন, আছে না, ঠাকুর মশাই যদি অর্ডার করে তবে জল খাবেন কি? এইবার কি হলো, আমি জিজ্ঞাসা করছি, ও ঠাকুর ওর মধ্যে খান 5 মধ্যে অন্তত কিছু বুড়ি আছে? বলে হ্যাঁ, আর খান 2 বুড়ি আছে। আচ্ছা ভাবুন তোমা, এই বেলা 10টা পর্যন্ত বুড়ি মুড়ি মোড়া হয়ে বসে আছে, ঠাকুর মশাই এসে জল মুখে দিলে তবে জল খেতে পারবে। ওই পটল ঠাকুর আসবে, জল খাইয়ে দেবে। এখন এর ফাঁকে যদি তুমি পটল তোলো, তোমার একাদশীর কি ফল হবে তুমি বুঝতে পারবে কি? আমাদের এখনো পর্যন্ত মাথায় একটা পোকা ঢুকে আছে, শুধু ওদিকে নয়, আজকের ভালো করে ভেবে দেখবেন, এই ব্রাহ্মণ্যবাদ নয়, আজকের আমাদের মতো এইসব যারা সাজা বৈষ্ণব, আমরাও কিন্তু সেই ঝাড়ার ধান্দায়। 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ, এরা কারা? আপনারা ভালো করে ভেবে দেখবেন, এই জায়গায় যদি কেউ 1 লাখ টাকার একটা কীর্তনী আসতো, এই ফাঁক ফকরগুলো থাকতো, এতক্ষণ দেখতেন নায়ক আসতে পারত, নায়ক পক্ষ থেকে এসে মাইকে অ্যানাউন্স হতো, ভক্তমণ্ডলী আজকের আমাদের এখানে পাল বাবু এসেছেন, আপনারা পাল ধরে তাই আসছেন, রাগ করবেন। হ্যাঁ, এখানে এই যে পাল বাবু আসছেন, আমাদের প্রাণের পাল, হ্যাঁ, আমাদের ছাল তুলবে বলে আসছে, এই না ছাল না, ভুল হচ্ছে, এখানে পাল বাবু আসছে। দেখো তোমরা এই যে ভালো করে ভেবে দেখো, এই যে ফাঁক ফকর গুলো তোমরা দূরে থেকো না, কাছে চলে এসো, কাছে চলে এসো, নায়ক বাবু ডেকে ডেকে কাছে, গাতে আসো, গাতে লোকজন আসছে, ভক্তমণ্ডলী আপনারা সরে যান, ফাঁকা করুন, জন ঢেউ আসছে। এই ছেলেরা, এই ঘরের গাতা ভাঙ, এই ওদিকে এই পেঁপে গাছটা ভেবে, এই বাঁশগুলো সরা। আমি বলবো আপনারা কেন এদিক ওদিক বাঁশ ছড়াচ্ছেন? আমরা তো বাঁশ দিতে আসছি। একদম ঠিক। আপনারা বাঁশ ছড়াবেন, আমরা 3 ঘন্টায় 60-70। এরা কারা রে ভাই? অথচ আপনাদের মাথায় একটা পোকা আছে, পোকাটার নাম বলবো, পোকাটার নাম হলো ভীমরতি পোকা। ঠিক। কেউ যদি 80,000 টাকা নেয় ওটা বড় কীর্তনিয়া, আর কেউ যদি 8,000 টাকা নেয়, এই কোন শালা ওর বায়না করেছিস? আরে এই ওই একটা কীর্তন লোক থাকবে, কটা কুকুর শুয়ে থাকবে কি? 40 বছরের একটা কীর্তনিয়া যদি ভ্যানে করে গান গাইতে আসে, নায়ক পার্টির মধ্যে ঝগড়া হবে, এই ওই শালার বায়না করেছে ভ্যানে করে গান গাইতে আসতেছে, এটা গানের ছিরি। কিন্তু দেখা গেল 3 মাসের একটা কীর্তনিয়া
বা 2-3 বছরের একটা কীর্তনিয়া যদি একটা টাটা সময় করে আসে, গাড়ি গান এবার গান হবে। গাড়ি গান গাইবে। কি আমাদের কোথায় মস্তিষ্ক জানেন? আমি বলছি তাই পায়ে ধরে বলবো, আপনাদের মস্তিষ্কটা হটান। এই কথাগুলো কেন আমি হরিবাসরে জানান দিই? আজকের বলতে পারেন কেন আমি গলা ফাটাচ্ছি, কেন আমি গলা ধরাচ্ছি? আজকের ধর্মের নামে দেখুন প্রত্যেকটা যারা উপরের কীর্তনিয়া ব্যবসার জন্য গিয়েছে, এই সনাতন ধর্মের কলঙ্ক, বেঈমান বেয়াদবের দল 3 ঘন্টায় 60-70 হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে, অথচ আপনারা সেই সব মানুষগুলোর জন্য আপনারা পাগল। মাতা সপ্তাহখানেক আগে আমি 2টো কীর্তনিয়ার কাছে ফোন করেছিলাম, একটা মেদিনীপুরে আর একটা নবদ্বীপে, 2টো চৈতন্য, দুজনারই চৈতন্য আছে। আমি নাম বলবো না, ক্যামেরা আছে। আমি বললাম ওরা বিচ্ছিরি নোক, ওরা বলে দেবে বাবা তোরা বলিস বল, তুমি আমি না বলে ছাড়বো না। হরি বল। ভালো করে ভেবে দেখুন, 2টো চৈতন্যের কাছে ফোন করেছি। মেদিনীপুরের চৈতন্যধারী সেই কীর্তনিয়াকে বললাম, বাবা ঠাকুর আপনি তো বৈষ্ণব মানুষ, আপনি যদি আমাদের হরিবাসরে আসেন, আমার হরিবাসর একটা শান্তিময় হবে, আপনার মতো বৈষ্ণব পদরজ পেলে ধন্য হব, আপনার কত দিতে হবে? চুপ করে থেকে থেকে বলল 90,000। চৈতন্যের দাম যে 90,000 টাকা, এটা আমার এই পৃথিবীতে জন্মে অভিজ্ঞতা। প্রশ্ন, এরা কারা? নবদ্বীপের বাবাজির কাছে ফোন করেছি, বাবা কত দিতে হবে? বলে 60। শুনে গলা কাট। চৈতন্যের দাম, বৈষ্ণবদের দাম যদি এত বেড়ে যায়, সমাজ ভালো থাকবে তো? প্রশ্ন, কোথায় কীর্তন করছেন? আমার নিমাই চাঁদ নিতাই চাঁদ তাই সেইখানে দাঁড়িয়ে বললেন, শোনো, এই পৃথিবীতে যেন একমাত্র তুমি হলে সেই ব্রাহ্মণ। আরো একটু ভেবে দেখো, বৈষ্ণব আলাদা নয়, বৈষ্ণব তুমি নিজে। আস্তে কারা কারা মাঝখানে হাত তুলুন, বল তোর আক্কেল করে না? হরিবাসরে ক্যামেরা বসে আছে, তুই হাত তুলতেছি, যারা নাকি মাছ খাস হাত তুল। কীর্তন শোনো বাবু। সংসারী মানুষ কি বাবু, আপনারা মাছ খান, মাংস খান, আপনারা অবৈষ্ণব, কিন্তু যারা নিরামিষ খাচ্ছে তাদেরকে আমরা বৈষ্ণব বলে আখ্যা দিচ্ছি তো। আমি অনুরোধ করব, মাছ মাংস নিরামিষ আমিষ দিয়ে বৈষ্ণবতার বিচার হয় না। ঠিক, বৈষ্ণবতার বিচার হয় কোথায়? তার কর্ম, তার আদর্শ দিয়ে। আমি নামে বৈষ্ণব হয়েছি, নিরামিষ খাচ্ছি, কিন্তু যদি আমার বাবা মাকে কাঁদাই, কি এমন অনেক বৈষ্ণব আছে। কদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা তোলপাড় হচ্ছে, দেখেছেন? ছেলেটার গলায় মালা, ছেলেটার মন্দির আছে, ছেলেটার স্ত্রীর গলায় মালা, ছেলেটার গলায় মালা, ছেলেটার বাড়ি মন্দির আছে, পুজো করে, আর মা কিনা বনে বাস। এরা কারা ভাই? এরা কোন পৃথিবীর মানুষ? এরা কোন বৈষ্ণব? এগুলো বোঝা লাগবে বাবা। পা দুটো জড়িয়ে ধরে বলবো, শুধু মালা চৈতন্য নিয়েই বৈষ্ণব হয় না। মানুষ বিউটি, মানুষকে বিউটির পথ ধরা, মানুষ যদি সত্যান্বেষী হয়, মানুষ যদি সত্য পথে থাকে, মানুষ যদি কর্মের পথে এগিয়ে চলে, সত্য ন্যায় নীতির আদর্শ নিয়ে গিয়ে চলে, তবে সেই হয় বৈষ্ণব। কারণ ভালো করে ভেবে দেখবেন, আমার কথা নয়, আস্তে। নিমাই চাঁদ বললেন হাত তোলো। এই হাতটা তোলার সাথে সাথে কি হলো? তুমি পৌঁছে গেলে কোথায়? ব্রহ্মা থেকে মুনিগণ, আস্তে, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে তুমি। এইবার জিজ্ঞাসা করো, ব্রহ্মা তোমার বাবার নাম? ব্রহ্মা বলবে আমার বাবার নাম বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে আমার জন্ম। তাহলে বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয়, ব্রহ্মা থেকে যদি মুনিগণ হয়, মুনিগণ থেকে যদি আমরা হই, আমরা কারা? কে মাছ খেলো মাংস খেলো বড় কথা নয়, ব্লাডটা কি বলছে ভালো করে ভাবুন। আমাদের রক্তটা কি বলছে? আপনি একটা আম খেয়েছেন, আস্তে মন দিয়ে শুনবেন, আমটা খেয়ে মাটিতে পুঁতে দিয়েছেন, সেই মাটি থেকে একটা গাছ হলো, বড় হলো, আরো বড় হলো, অনেক বড় হওয়ার পরে হাজার হাজার কাঁঠাল হলো।
এতক্ষণ পরে বুঝতে পারলাম আপনারা তাহলে যেদিকেই মন না থাকুক না কেন আমার দিকে মন আছে। ঠিক, তাহলে মায়েরা ওমা আম গাছটা থেকে কাঁঠাল হয় না, হবে কি? তাহলে আম থেকে যেমন আমের জন্ম হয়, এই আটিটা ভাবুন তো বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। আমরা কারা? ভগবানের বাচ্চা ভগবান, সুপার লরের বাচ্চা সুপার লর, অলিন অলের বাচ্চা অলিন অল। আমরা বিষ্ণুর বাচ্চা বৈষ্ণব। এখানে কে নিরামিষ খেলো আমিষ খেলো বড় কথা নয়। এটা কেন খাওয়া হয়, আমিষটা কেন খাওয়া হচ্ছে? যাতে করে তোমার দেহ মন্দিরটা ভালো থাকে। আমিষ খাবারগুলো আমাদের পাকস্থলীটা সহজপাচ্য নয়, এটা কোনো মতেই ভালো হজম করতে পারে না। কি বাবা, এক টুকরো মাংস খেলে ভেবে দেখবেন 3 দিন 72 ঘন্টা হজম হয় না। বলুন, এইবার আসবে তো জ্যৈষ্ঠী মাস, জ্যৈষ্ঠী আষাঢ় মাসের দিকে জামাই ষষ্ঠী হয়, হয় না মা? বাড়িতে যদি জামাই ষষ্ঠী হয়, আপনার মাংস না করলে প্রেস্টিজের ব্যাপার। নতুন জামাই আসবে, একটু বাড়ির কিছু হোক না হোক, ওই বুড়িটা আগে বলাই দেয়, আমার সে নাতনি আর নাত জামাই আসবে, একটু মাংস করিস রে। মাংস হলো, মাংসটা যখন দুপুরবেলা রান্না হবে, সবাই যখন খাওয়া দাওয়া সেরে ফেলবে না, বাড়ির বুড়িরা আর বুড়োরা বলেই দেখ বেশি আছে। বাড়ির বুড়ি আগে বলে, যদি বেশি থাকে তুই এক কাজ কর, আমাদের সেই ফ্রিজের ভেতর রেখে দে। কি হাসি নয়, দেখবেন আমার মায়েরা যখন বেশি হবে কি হবে, দুপুরবেলা যা ঝাড়ার ঝেড়েছে, যেটা এক্সট্রা হবে ওটা আবার ফ্রিজের ভেতর ঢুকে যাবে। বিকেলবেলা যখন ওই মাংসটা খাবেন, লক্ষ্য করে দেখবেন, মাংস খাওয়ার পরে বিকেলবেলা ও কিন্তু ভেতরে গিয়ে একবার বিকেলে খবর দেবে, আমি ভেতরে আছি, আর যেন কেউ না ঢোকে। বলুন, মাংস এমন একটা খাবার যেটা 72 ঘন্টা হজম হয় না। কেন নিষেধ আছে দেখেছেন? শুনুন, হাসির ভিতরে তত্ত্ব দেখুন। এইবার ওই মাংসটা ধরুন দুপুরে খেলেন, সন্ধ্যেবেলা যখন হবে নিয়ে সবাই মিলে আয় ভাগ করে খাই। খাওয়ার পরে যদিও একটু এক্সট্রা হয়, বৌমা এসে যে মা মা বলতেছি বাটি খেলে বেশি হয়েছে, কি করবো? বুড়ি বলে, বুড়ি তখন আস্তে আস্তে যেটা বেশি হয়েছে রেখে দিয়ে কালকের পান্তার সঙ্গে খাবো। কি বলুন, বাড়ির হয়তো কেউ খাবে না, কিন্তু বুড়ি ওই